তাহলে আমি বিশ্বাস করি স্বপ্রণোদিত হয়ে এই সমস্ত ব্যবসায়ীরা আরও বেশি ট্যাক্স দিতে তারা আগ্রহী হবে। সেই সাথে এই ব্যবসায়ীরা যখন দেখবেন যে তাদের ব্যবসা যদি কখনো ঝুঁকিতে পড়ে, তখন সরকার এবং দেশ এসে তাদের পাশে দাঁড়ায়। এই আস্থা যদি তাদের মধ্যে তৈরি হয় যে ট্যাক্স শুধু ওয়ান ওয়ে টানেল নয়, এটা টু ওয়ে টানেল, আমি দিব আর বিপদে পড়লেও আমি পাবো, সেই রকম আস্থার পরিবেশ যদি সৃষ্টি করা যায়, সকল দেশের ব্যবসায়ীরা, উন্নত দেশের ব্যবসায়ীরা যেভাবে এই ট্যাক্স দিয়ে থাকেন, আমাদের ব্যবসায়ীরাও সেটা দিবেন বলে আমি বিশ্বাস করি। যাদের সাথেই কথা হয়েছে তারা বলেছে যে আপনারা কাঠ মোশন করে ওই দুইটা ছাঁটাই করে দেন, 2 নম্বর আর 3 নম্বর, দেখবেন আমরা ট্যাক্স দেই কিনা। ব্যবসায়ীদের মধ্যে সকলের উদ্দেশ্য সমান নয়, এর মধ্যে বেশিরভাগ ব্যবসায়ী সৎ, তারা সততার সাথে বাঁচতে চান, কিন্তু তাদেরকে বাধ্য করা হয় অসৎ হতে। আর কিছু আছে মজ্জাগতভাবে অসৎ, ওরা সব সময় সব জায়গায় লুণ্ঠন এবং ডাকাতির মানসিকতা নিয়েই তারা থাকে। এদের সংখ্যা বেশি নয়, তাদের নামের তালিকাও দীর্ঘ নয়, কিন্তু এই 5-7 জনের হাতেই গত 15টা বছর দেশ লুণ্ঠিত হয়েছে। আমরা বিস্মিত, এদেরকে আমরা সবাই চিনি, কিন্তু তাদের সাথে আমরা কেউ কেউ আবার গলাগলিও করি। আজকে বাজেট ঘাটতি খুব বেশি নয়, আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে, এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এই টাকা ডাকাতি, চুরি করে, লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপ্রিটদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কালপ্রিটরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না। ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে, তাহলে বাকি আর কেউ কালো হাত জনগণের সম্পদের দিকে বাড়ানোর আর সাহস করবে না। আর এই বিষয়টা যদি উপেক্ষা করা হয়, তাহলে আগামীতে এর চাইতে বড় ডাকাত তৈরি হবে, এবং এরা ধরে নেবে যে এই নিয়ে মিডিয়ায়, সংসদে একটু চিল্লাচিল্লি হবে, কথাবার্তা হবে, তারপরে সব মালিশ, আর কিছুই থাকবে না। এখানে আমরা দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এর জন্য সংশ্লিষ্ট দেশসমূহের সাথে MOU চুক্তি যা করতে হয়, আইনগত সকল পথ খুলেই আগাতে হবে, কিন্তু এই গতিটা যেন হরিণের গতি হয়, কচ্ছপের গতি না হয়। কারণ এই সম্পদ যত তাড়াতাড়ি ফিরে আসবে, রাষ্ট্র তত বেশি উপকৃত হবে, আমাদের বঞ্চনা দূর হবে। এই ব্যাপারে বিরোধী দল হিসাবে আমরা যাদের সাথে বসেছি, বিদেশের যে সমস্ত ডেস্টিনেশনে আমাদের এই টাকাগুলো গিয়েছে, আমরা তাদের সাথে পরিষ্কার কথা বলেছি, এই টাকা আমাদের, আপনারা ফিরিয়ে দিতে সাহায্য করুন। আমাদের সরকার যদি উদ্যোগ নেয়, তাদেরকে আপনারা সহযোগিতা করুন। বিরোধী দল হিসাবে আরও যদি কিছু করার আমাদের থাকে বলবেন, সেটাও আমরা করব। আমরা দেশকে ভালোবাসি। সরকারি দল, বিরোধী দল বড় কথা নয়। এখান থেকে অনেকেই বলেছেন যে আপনারা এত সমালোচনা করেন, একদিন তো আপনারা সাইড বদল করে এখানেও আসতে পারেন। আল্লাহ ভালো জানেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ভালো জানেন ক্ষমতার পালা বদল কখন হবে, কারে দিয়ে হবে, কিভাবে হবে, তবে হবে, এটাই কথা। মাননীয় স্পিকার, এরপরে যে বিষয়টার উপর আমি গুরুত্ব দিতে চাই, এটি হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত। একটি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার পরেই স্বাস্থ্যের জায়গা। আমাদের স্বাস্থ্য খুবই খারাপ।
আপনি নিজেও এগুলা প্রত্যক্ষ করেছেন। অবশ্য আপনার বোধহয় সুযোগ কম হয়, কারণ আপনি তো সিএমএইচেই ট্রিটমেন্ট নেন। এটা তো আপনাদের জন্য স্পেশালি ডেজিগনেটেড। আমরা সেখানে যেতে গেলে হয়তো আপনাদের দোয়া নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের দেশে পল্লী স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র একই চিত্র। ধারণ ক্ষমতার 3 গুণ রোগী টার্নওভার, আউটডোরে ইনডোরে সব জায়গায়। এমনকি লজ্জা লাগে যে মানুষ জীবন বাঁচানোর তাগিদে সুস্থ হওয়ার আশায় স্বাস্থ্যকেন্দ্রে যায়, হাসপাতালে যায়, সেই মানুষগুলো মাটির মধ্যে মেঝেতে শুয়ে আছে। কি করবে? হাসপাতাল কর্তৃপক্ষের তো এত বেড নাই, আবার রোগীকেও মানবিক কারণে ফিরিয়ে দিতে পারছে না। তার চিকিৎসা এখনই দরকার। এখানে নতুন কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। আমার এই ক্ষেত্রে সুস্পষ্ট অনুরোধ, যদি অবকাঠামো কোনো জায়গায় দুর্বল থাকে আগে তা মেরামতের দিকে গুরুত্ব দেন। যদি লজিস্টিক্স সাপোর্টের শর্টেজ থাকে, যদি না অবশ্যই আছে, আগে সেইগুলা সংযুক্ত করেন। ম্যান পাওয়ার শর্টেজ আছে, আগে সেইটা দক্ষতার ভিত্তিতে পূরণ করেন। বিদ্যমান সেবা কেন্দ্র যেগুলো আছে, হসপিটাল যেগুলো আছে, এগুলাকে আগে মানে আনেন। আমি চিকিৎসা শাস্ত্রের একজন ক্ষুদ্র ছাত্র, বেশি দিন এই শাস্ত্রের সাথে থাকতে পারিনি। রাজনীতির ময়দানে চলে এসেছি, অল্প দিন সরকারি চাকরি করেছি। তারপরেও যা দেখি সমাজের একজন সাধারণ নাগরিক হিসেবে, আমাদের স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য আমাদের কোনো ভীষণ আমার কাছে ধরা পড়ে না। আমাদের চিকিৎসক যারা আছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কপি অ্যান্ড পেস্ট। আমরা বিদেশকে নকল করি, আমরা নিজেরা কোনো প্রযুক্তি উদ্ভাবন করি না। একই ক্রাইসিস এখানে, অথচ এটি হচ্ছে একটা শতভাগ ক্লিনিক্যাল ওরিয়েন্টেড শিক্ষা। এখানে বই মূল বিষয় নয়, এখানে পেশেন্ট মূল বিষয়। এই নিয়ে আমাদের কোনো ভীষণ আমার কাছে মনে হয় না। আমরা জোড়াতালি দিয়ে চলছি। এই স্বাস্থ্য ব্যবস্থাকে একটা ভিশনারি স্বাস্থ্য ব্যবস্থায় নিতে হবে, এবং এটি সম্ভব। আমাদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই, পরিবেশের অভাব। এই পরিবেশটা নিশ্চিত করা হোক, আমি দোয়া করি এবং আহ্বান জানাই। এখানে আবার আর একটা বৈষম্য আছে। আমাদের কিছু রেগুলেটরি সংস্থা আছে স্বাস্থ্যে, তারা ইন্সপেকশনে যান,